আসসালামু আলাইকুম সবাইকে। হোপ দ্যাট তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। তো গত দুই ভিডিওতে আমি যে লেকচার দিয়েছিলাম সেটা ছিল মেইনলি এসএসসি এবং এইচএসসি উভয় ক্লাস রিলেটেড, বাট আজকের ভিডিওটা শুধু এইচএসসি রিলেটেড, মেইনলি এইচএসসি 25 ব্যাচের জন্য। কেননা কালকে তোমাদের বায়োলজি ফার্স্ট পেপার এক্সাম, অর্থাৎ বোটানি এক্সাম। তো ভিডিওর ক্যাপশন দেখে তোমরা বুঝে গিয়েছো যে আজকে আমাদের ভিডিওর টপিক কি। আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে তোমাদের বইয়ে যতগুলো চিত্র আছে তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কিছু ডায়াগ্রামস বা চিত্র। তো আমি চেষ্টা করব তোমাদের ভিডিওতে সব চিত্রগুলো কিভাবে তোমরা সহজে দাগাবা সেটা আমি তোমাদেরকে বুঝাবো, এবং তোমরা মনে রাখবা যে আমি কিভাবে সব চিত্রগুলা আঁকাচ্ছি। তো আর দেরি না করে চলো শুরু করি আজকের ক্লাস। আমি আরিফ আল আরাফাত, পড়াশোনা করছি শের বাংলা এগ্রিকালচারাল ইউনিভার্সিটিতে, ফ্যাকাল্টি অফ এগ্রিতে। আমরা কিন্তু আজকে শুধু সব চিত্রগুলোর কিভাবে আঁকাছি সেটা পড়বো, কেননা চিত্রগুলো কেন গুরুত্বপূর্ণ তোমরা দেখো। গ মার্কস এবং ঘ মার্কস আমাদের অনেক কোশ্চেন আসে, সেগুলোতে বলে যে এর গঠন ব্যাখ্যা করো। তো যদি বলে যে এর গঠন ব্যাখ্যা করো, তো গঠনের তুমি যদি শুধু ব্যাখ্যা দাও তুমি কিন্তু ফুল মার্কস পাবা না। তোমার মার্কস যদি 3 থাকে সেখান থেকে 1 কাটবে, 2 মার্ক তুমি পাবা। আর যদি তুমি চিত্র দাও তো চিত্র দিলে তুমি 3-এর মধ্যে 3 পাবা। তো চিত্রগুলো অনেক ইম্পর্টেন্ট। তো চিত্রগুলো আরেক দিক দিয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এমসিকিউ এর ক্ষেত্রে। কেননা অনেক এমসিকিউ তুমি দেখবা 25টার মধ্যে আমি অ্যানালাইসিস করে দেখছি 15টা এমসিকিউ তোমাদের এই ডায়াগ্রাম বা চিত্র রিলেটেড থাকে। তো এতগুলো এমসিকিউ যদি চিত্র রিলেটেড থাকে তো অবশ্যই তোমাদেরকে চিত্রগুলো অনেক ভালো করে দেখতে হবে। তো চলো আমরা দেখি যে তোমরা কিভাবে অনেক সহজে সব চিত্রগুলো আঁকাবা। তো আমরা আসি আমাদের আজকের ফার্স্ট চিত্র, অর্থাৎ কোষ প্রাচীরে। তো কোষ প্রাচীর তোমরা কিভাবে আঁকাবে সেটা একটু দেখো। এখানে আমরা দেখতেছি মেইনলি একটা মধ্য প্রাচীর বা মধ্য পর্দা আছে। তো মধ্য পর্দা আগে এভাবে দাগাই নিবা। আমি আজকে প্রায় 8 থেকে 10 ঘন্টা টাইম ব্যয় করে সবগুলা চিত্র আঁকাইছি তোমাদের জন্য, কেননা তোমাদের অনেক হেল্প হয় চিত্রগুলো, যে পরীক্ষার আগে তোমরা একদিন প্র্যাকটিস করে গেলে দেখবা যে এক্সামে যে কোনো চিত্র আসুক তুমি লিখতে পারবা। তো চিত্রগুলো আমি অনেক টাইম নিয়ে আগে, জাস্ট এখন আমি তোমাদের অনেক খসড়াভাবে দেখাবো, কজ গ্রাফিক্স প্যাডে লিখতে গেলে একটু হাত আর কি পিছলাই যায়। আমি অনেক আস্তে আস্তে আঁকাছি, তো অনেক টাইমের ব্যাপার, প্রায় 3-4 ঘন্টা লাগবে তোমাদেরকে দেখবে সুন্দর করে চিত্র বুঝতে। জাস্ট আমি খসড়াভাবে তোমাদেরকে দেখাচ্ছি যে তোমরা কিভাবে চিত্রগুলো আঁকাবা, তো এইভাবে যদি তুমি একটা মধ্যপর্দা দিয়ে নাও, ধরো এটা মধ্যপর্দা, ধরে নাও এটা মধ্যপর্দা। তো তারপর কি করবা, তারপর তোমরা স্কেল দিয়ে সোজা করে সোজাভাবে এভাবে দাগ দিয়ে ফেলবা, সবগুলা স্কেল দিয়ে দাগ দিয়ে ফেলবা, এইভাবে স্কেল দিয়ে দাগ দিয়ে ফেলবা। এই পাশের ক্ষেত্রে কি করবা, জাস্ট এখানে একটু মিশাই দিয়ে জাস্ট দুইটা, ধরো এটা ফার্স্ট গেল, তো তারপর থেকে কি করবে, এখান থেকে যদি তুমি নাও আবার, এখান থেকে নিলে এই পারে যে গ্যাপগুলা এগুলো এইভাবে একটু আস্তে আস্তে একটার পর একটা ফিল করবা, একটার পর একটা ফিল আপ করবা, এই পাশে যেগুলো আছে। আর এটা তো ইজি, একদম এভাবে দিবা। আর এই মাঝখানে যেটা সেটা হচ্ছে আমাদের পিট মেমব্রেন, আর এই পাশে যে দাগগুলো আছে এই মাঝখানের এগুলা পরে তোমরা রাবার দিয়ে মিশাই দিবা। এগুলা যে মাঝখানের দাগগুলো এগুলা পরে তোমরা রাবার দিয়ে মিশাই দিবা। তো মিশাই দিয়ে এই পার্টগুলা যোগ করে দিবা, দেন আর হ্যাঁ, এই যে এগুলোকে আইডেন্টিফাই করার ক্ষেত্রে দেখবা আমি যেমনি লিখছি সবগুলা একটা লেভেলে লিখছে। কজ যখন এইভাবে লিখবা তখন দেখবে তোমার চিত্রটা যদি দেখতে ভালো না হয়, এইভাবে যদি সবগুলো সোজা করে তুমি আইডেন্টিফাই করো, সবগুলোকে মার্ক করো, তাহলে দেখবে তোমার চিত্রটা দেখতে অনেক সুন্দর লাগবে। তুমি যদি ভালো আঁকাইতে নাও পারো তোমার চিত্রটা দেখতে অনেক সুন্দর লাগবে, বুঝছো? তো চলো আমরা আমাদের নেক্সট চিত্রে যাই। প্রথম অধ্যায়ের অর্থাৎ কোষ ও কোষের গঠনের আমাদের
দ্বিতীয় চিত্র। সেটা কি? সেটা হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। এটা কিন্তু আসতে পারে, ফ্লুইড মোজাইক মডেলটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। তো দেখো, ফ্লুইড মোজাইক মডেল আঁকার ক্ষেত্রে তোমরা কি করবা? আগে চলো আমরা চিহ্নিত করে দেখো। একটা গ্লাইকোলিপিড থাকবে গাছের মতো, গ্লাইকোপ্রোটিন জাস্ট সেম। একটা কোলেস্টেরল দিতে পারো, আর এই পাশে দুইটা, এই জিনিসটা কিন্তু, এটা কিন্তু মেইন জিনিস, লিপিড সম্পৃক্ত প্রোটিন আর ইন্টিগ্রাল প্রোটিন। লিপিড সম্পৃক্ত প্রোটিন আর ইন্টিগ্রাল প্রোটিন, এই দুটো কিন্তু তোমাদের মেনু দিতে হবে, নাহলে কিন্তু এই চিত্রে 1 মার্কও পাবা না। তো যদি আমি ইজিলি একটু দেখাই যে কিভাবে আঁকাবা, এইভাবে ফার্স্ট কয়েকটা গোল দিয়ে নিলে জাস্ট সোজা হবে। কয়েকটা গোল দিয়ে নিলে এখানে যে পায়ের মতো, এমনি একটা পায়ের মতো এইভাবে একটা আঁকাই দিবা। তো দিয়ে এখানে এটা গ্যাপটা পূরণ করে দিয়ে এই পাশে জাস্ট এই দুইটা জিনিস কিন্তু দিবা। এইভাবে গাছের ডালের মতো দাগা দিতে পারো, এইভাবে গাছের ডালের মতো এই পাশে একটা দাগা দিতে পারো। আরো যদি একটু সুন্দর করতে চাও, এখানে জাস্ট সুন্দর কি করবা, জাস্ট এই যে মাঝখানের যে পার্টগুলা, এগুলো একটু সুন্দর করে দিবা। মাঝখানের যে পার্টগুলা এগুলো একটু সুন্দর করে দিবা, তাইলে দেখতে সুন্দর লাগবে। লাস্টে স্কেল দিয়ে পুরোটা এইভাবে ধরে, স্কেল দিয়ে এই জিনিসগুলো স্কেল দিয়ে করে দিবে, স্কেল দিয়ে করে দিবা। অনেক চিত্রে দেখবা যে অনেক চিত্রের ক্ষেত্রে এই যে মার্ক যেগুলো আমরা করব, এইগুলা এক পাশে হইতে চায় না। তখন কি করব? তখন যেটা যেখানে আমরা যতটুকু পারি সোজাভাবে মার্ক করতে, ততটুকু সোজাভাবে মার্ক করব। বাকিটা আমরা যে পাশে ফাঁকা পাই সে পাশে লিখে দিব। একটা কথা মনে রাখবা, ফসফোলিপিড বাইলেয়ারের ক্ষেত্রে লিপিড সম্পৃক্ত প্রোটিন এবং ইন্টিগ্রাল প্রোটিন, এই দুইটা কিন্তু তোমাদেরকে দিতে হবে। তাছাড়া তোমরা যদি না দাও তাহলে 0 মার্কস পাবা। তো এই কোশ্চেনটা কিভাবে আসতে পারে? এই কোশ্চেনটা আসতে পারে এইভাবে যে সবচেয়ে যে গ্রহণযোগ্য মডেল, উদ্দীপকে লেখা থাকলো যে গ্রহণযোগ্য মডেল, কোষঝিল্লির যে গ্রহণযোগ্য মডেল, সেটা সম্পর্কে ব্যাখ্যা করো। তো ব্যাখ্যা করতে গেলে তোমাকে অফকোর্স এই চিত্র দিতে হবে। আই থিঙ্ক বুঝছো যে কিভাবে তোমরা ফ্লুইড মোজাইক মডেলটা আঁকবা। তো আমাদের ফার্স্ট চ্যাপ্টারের যে থার্ড চিত্র, সেটা হচ্ছে রাইবোজোম। এটা কিন্তু সবচেয়ে সহজ। থার্ড চ্যাপ্টারের যদি একটা ইজি চিত্র থাকে সেটা হচ্ছে এই রাইবোজোম। তো চলো দেখি রাইবোজোমটা কিভাবে আঁকাবা। তো রাইবোজোম আঁকানোর ক্ষেত্রে দেখো, আমি তোমাদের মার্ক করে দিই। রাইবোজোমে কি থাকবে? এমআরএনএ, টিআরএনএ। রাইবোজোমের 5 প্রকারের মধ্যে এমআরএনএ, টিআরএনএ মেইন। তো এমআরএনএ এবং টিআরএনএ এই দুটো কিন্তু আমাদেরকে মেইনলি দিতেই হবে। তো এরপর এটা হচ্ছে 80S রাইবোজোম, তো 60S এবং 40S আমরা দিব। যদি তুমি এখানে নিচে লিখে দাও যে এটা 80S রাইবোজোম, তো ওটাও দিতে পারো। তো 60S সাব ইউনিট এটা, আর এটা হচ্ছে 40S সাব ইউনিট। একটা নতুন প্রোটিন, একটা পুরাতন প্রোটিন যেটা, সেটা না দিলে হবে। তো নতুন প্রোটিন এটা তোমরা দিবা। তো যদি আমরা সহজভাবে একটু আঁকানো ট্রাই করি, চলো দেখো। এইভাবে চাঁদা দিয়ে অনেকে আঁকাইতে পারো, দিয়ে জাস্ট এইভাবে দিয়ে সুন্দর করে এইভাবে একটা আঁকাই দিবা। চাঁদা দিয়ে কেউ করতে পারো, হাত দিয়েও কেউ পারো, যারা এক্সপার্ট তারা হাত দিয়ে পারবা। আর নিচেরটার ক্ষেত্রে জাস্ট এত সুন্দর হইতে হবে না, আমার মতো এত সুন্দর হইতে হবে না। এক্সামে এত টাইম নেই, আমি তোমাদেরকে বোঝানোর জন্য, দেখানোর জন্য আঁকাইছি যে কিভাবে মানে সুন্দর লাগবে দেখতে, এবং তোমরা সহজভাবে কিভাবে পারো জাস্ট যেন বুঝো, ভালো করে স্পষ্টভাবে যেন বুঝো, সেই জন্য আমি সুন্দর করে আঁকাইছি। তো এইভাবে দিয়ে সোজা একটা দাগ দিয়ে এইভাবে বাঁকা করে দিলে দেখো একটা কিন্তু শেপ চলে আসছে। আমরা যদি 70% কোনো চিত্রের শেপ আঁকাইতে পারি সেটাই এনাফ, বুঝছো? তো 3টা পার্ট করে দিবে। একটা কিন্তু মেইন, এটা কিন্তু নতুন প্রোটিন, যে মাঝখানে এটা নতুন প্রোটিন। এই জিনিসটা হচ্ছে রাইবোজোমের ক্ষেত্রে মেইন, যে নতুন প্রোটিন ক্রিয়েট হয়, এটা কিন্তু দিতে হবে। দুই পাশে যে সাব ইউনিট, এটাকে ডিভাইডেড করার জন্য এই দুইটা লাইন দিতে হয়। আর মাঝখানে টিআরএনএ আঁকানোর জন্য একটা এক্স আঁকাই দিয়ে এই দুই দিক করে এভাবে পাস করে দিলা, সেটা হচ্ছে টিআরএনএ। এটা এইভাবে দিয়ে দিলা, দেখো একটা শেপ চলে আসছে। শেপ চলে আসলেই তোমার স্যার তোমাকে 100% নাম্বার তুমি পাবা। যদি
তুমি যদি একটা শেপ নিয়ে আসতে পারো 70% বা 80% একটা যদি শেপ রিয়েল শেপ নিয়ে আসতে পারো তাইলে তুমি ফুল মার্কস পেয়ে যাবা। আর এই পাশে এমআরএনএ দিয়ে দিলা। আর যে এই যে আইডেন্টিফাই যখন করবা সবগুলো একদিকে লিখবা, সবগুলো এইভাবে একদিকে লিখবা সোজা করে, তারপরে এই পাশে স্কেল লাগায়া সোজা করে সবগুলো একদিকে লিখবা। তো আই থিঙ্ক রাইবোজোমের চিত্র তোমরা আঁকাইতে পারবা, রাইবোজোমের চিত্র তোমরা আঁকাইতে পারবা। তো চলো আমরা আমাদের নেক্সট চিত্রে যাই। আমাদের নেক্সট চিত্র যদি একটা চিত্র আসে এই চ্যাপ্টার থেকে 100% মাইটোকন্ড্রিয়া আসবে, 100% মাইটোকন্ড্রিয়া আসবে। কজ যে ইম্পর্টেন্ট যতগুলো চিত্র তার মধ্যে মাইটোকন্ড্রিয়া একটা। তো দেখো জাস্ট আঁকানোর জন্য তোমরা পরীক্ষার আগের দিন অর্থাৎ আজকে জাস্ট একটু এই শেপগুলো জাস্ট কীভাবে শেপগুলো আসতেছে এটা একটু হাত দিয়ে ট্রাই করবো। এইভাবে 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 দু একবার এইভাবে দু একবার ট্রাই করে যাবো, এইভাবে দু একবার ট্রাই করবো। দেখো আমি যেভাবে করতেছি এইভাবে জাস্ট দু একবার। তোমরা হ্যাঁ আরেকটা কথা, যারা চিত্র একদম আঁকাইতে পারো না তারা কি করবা, তারা একটা শর্ট ট্রিক্স ফলো করবা। তো ট্রিক্সটা কি, তোমরা ছোট করে চিত্র আঁকবা, ছোট করে চিত্র আঁকাবা। তো ছোট করে চিত্র আঁকালে কি হবে, দেখবা যে যদি খারাপও হয় তবুও বোঝা যায় না। ছোট করে আঁকালে যদি খারাপও হয় চিত্র তো তখন বোঝা যায় না। দ্যাটস ওয়াই ছোট করে তোমরা আঁকাবা। তো দেখো মাইটোকন্ড্রিয়া আঁকানোর ক্ষেত্রে একটা শেপ, জাস্ট শেপ যদি আনার ট্রাই করো, এইভাবে দিয়ে এইভাবে একটা শেপ অর্ধ চন্দ্রাকৃতির বা অর্ধ ডিম্বাকৃতির একটা শেপ তো আনার পর জাস্ট 3D বা ত্রিমাত্রিক একটা চিত্র আঁকানোর জন্য যে নিচে এই দাগটা দাও, এটা দেখতে সুন্দর লাগবে। আর এই যে সব যে দাগগুলো এগুলো কিন্তু ডাবল করে দিবা, তাহলে ভালো লাগবে। আর মাঝখানে যেটা এটার জন্য একটা ট্রিক্স, সেটা হচ্ছে এইভাবে এইভাবে সব জিনিসগুলা দিবা। দেখো একটার পর একটা এইভাবে মেইনলি সমানভাবে ফাঁকা রাখবা। তো সমানভাবে ফাঁকা রাখলে কি হবে, এই যেভাবে মাঝখানে তুমি ঢুকাই দিতে পারবে। এইভাবে যখন এই মাঝখান দিয়ে গ্যাপটা ফিল আপ করবা তখন দেখবা চিত্রটা দেখতে সুন্দর লাগবে। তখনই চিত্র দেখতে সুন্দর লাগবে। এখানে আমি কিন্তু চিত্র দেখো তোমাদের জন্য তো চিত্রটা ছোট করে আঁকাছি, যদি আমি এখানে আরো অনেক বড় করে আঁকাইতাম তো এইভাবে অনেকগুলা গ্যাপ দিতে পারতাম। অনেকগুলা গ্যাপ দিলে তখন কি হতো, তখন এই যে গ্যাপের মধ্যে যত আমি বেশি মানে ক্রস করতাম তো তত চিত্র দেখতে সুন্দর লাগতো, তত চিত্রগুলো দেখতে সুন্দর লাগতো। আর এখানে যে ক্রিস্টি, এই যে এটা ক্রিস্টি আর এই যে কাটা যুক্ত অক্সিজম এগুলা দিবা, দিয়ে মার্ক করে দিবা। ও হ্যাঁ, মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে মেইনলি যেটা এই ডিএনএটা তোমরা দেওয়া ট্রাই করবা, ডিএনএটা তোমরা দেওয়া ট্রাই করবা। যদি ডিএনএ দাও অর্থাৎ মাইটোকন্ড্রিয়ার কি বলো, মাইটোকন্ড্রিয়ার মেইন কাজ কি, ক্রেবস চক্রে সাহায্য করা। এটা আসছে আমরা এরপর ক্লোরোপ্লাস্টে পড়ানোর সময় আমরা দেখব। তো সেক্ষেত্রে ডিএনএটা ভূমিকা বেশি পালন করে। আর কি চিত্র যখন তুমি দিবা, তুমি ধরো একটা কোশ্চেনের মানে অর্ধেক মার্ক পেয়ে গেছো চিত্র যখন দিবা, তারপর এগুলো যদি আইডেন্টিফাই করো কি কি আঁকাইছো, এগুলো যদি একবার আইডেন্টিফাই করতে পারো তোমার পুরো প্রশ্নের উত্তর তুমি অনায়াসে লিখতে পারবা। জাস্ট কি কি আছে, বাইরের মেমব্রেন আছে, একটা ভিতরের মেমব্রেন। তো ভিতরে যে কক্ষ সেটা বহিস্থ কক্ষ, বাইরের বস্তু অন্তঃস্থ কক্ষ, একটা ডিএনএ থাকে। তো ক্রিস্টি কি, এই যে ভিতরের দিকে ভাঁজ হয়ে আছে সেটা ক্রিস্টি, অক্সিজম, ক্রিস্টির গায়ে বিন্দুযুক্ত গোলাকার বস্তু অক্সিজম। তো এইভাবে যদি আমি একবার আইডেন্টিফাই করতে পারি আমার কাছে ব্যাখ্যা লেখা কোনো ব্যাপারই হবে না, আমার কাছে ব্যাখ্যা লেখা কোনো ব্যাপার হবে না। তো মাইটোকন্ড্রিয়া আমরা দেখলাম কিভাবে আগাইতে হয়। তো মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট পুরোটা 100% দাও, যদি আসে এই দুইটাই আসবে, যদি আসে এই দুইটাই আসবে, বিকজ এই দুইটা একদম পরস্পর দুইটা প্রশ্ন পারস্পরিক, একে অপরের পরিপূরক বলা যায় মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট। আর ক্লোরোপ্লাস্টের তোমরা সে এসএসসি থেকে আঁকাচ্ছ যে ক্লোরোপ্লাস্টের চিত্র কেমন, ক্লোরোপ্লাস্ট অনেক ইজি, ক্লোরোপ্লাস্ট আঁকানো অনেক ইজি। তো দেখো আমরা যদি একটু মার্ক করি, একটা বহিস্থ কক্ষ, একটা অন্তঃস্থ কক্ষ, এখানে থাকবে একটা স্ট্রোমা ল্যামেলাম, রাইবোজোম, তৈলবিন্দু যদি না দিতে পারো যেগুলো আঁকাবা সেই কয়টা যেন তোমার মনে থাকে। এই জন্য কি করতে হবে, তোমাকে আজকে
আমার ক্লাসটা দেখে তোমাকে জাস্ট বাসায় যেয়ে 2-1 বার প্র্যাকটিস করতে হবে। জাস্ট বাসায় যেয়ে 2-1 বার প্র্যাকটিস করলেই তুমি একদম পেরে যাবা, তুমি একদম পেরে যাবো। তো দেখো ক্লোরোপ্লাস্ট যদি আমরা আঁকাইতে চাই, অর্ধ বৃত্তাকার দুটো বৃত্ত আমরা আঁকাইলাম, দিয়ে ডাবল করে দিব। তো ডাবল করে দেওয়ার পর এইভাবে নর্মালি পেঁচাই দিব, ছোট বাচ্চারা আঁকাইতে পারবে, নর্মালি পেঁচাই দিলাম। যারা অনেক সুন্দর করে আঁকাইতে পারে তাদেরকে তো হইলই, যারা আঁকাইতে পারো না, যারা একদম নুব, যারা একদম আঁকাইতে পারো না, তাদের জন্য আমি দেখাচ্ছি যে সিম্পল, যে তোমরা না আঁকাইতে পারলেও যেন খাতায় ফাঁকা না রাখো, খাতায় ফাঁকা না রাখো। এই জন্য জাস্ট তোমরা কি করবা, এইভাবে আঁকাই দিয়ে এই সবগুলো পরস্পরের সাথে কানেক্ট করে দিবা, সবগুলো পরস্পরের সাথে কানেক্ট করে দিবা, জাস্ট হয়ে গেল প্লাস্টিক। দেখো দুইটা শেপের মধ্যে, দেখো দুইটা শেপ কিন্তু, যদি আমি ছোট করে একটু দেখো, দুইটা শেপ কিন্তু একদম প্রায় সেম, প্রায় 80% সেম। আর আমি তোমাদেরকে কি বললাম, 70% যদি কেউ আঁকাইতে পারো তো তারা ফুল মার্কস পাবা, তারা ফুল মার্কস পেয়ে যাবা। 70% আঁকাইতে পারলেও ফুল মার্কস পেয়ে যাবা, বুঝছো? তো ক্লোরোপ্লাস্ট হইলো। ক্লোরোপ্লাস্টের পর চলো আমরা আমাদের নেক্সট চিত্রে যাই। নেক্সট চিত্র হচ্ছে ডিএনএ এর ডাবল হেলিক্স। নেক্সট চিত্র হচ্ছে ডিএনএ এর ডাবল হেলিক্স। এটাও তোমরা সেই বাচ্চাকাল থেকে পড়ে আসছো, বাচ্চাকাল থেকে পড়ে আসছো। এটা তেমন আমি দেখাইলাম না, জাস্ট এইটার চিত্রটা সুন্দর হওয়ার জন্য কি করবা, এই যে এইটা, এই পাশ আর এই পাশ, দুই পাশটা যেন সোজা হয়, এটা দেখবা, দুই পাশটা যেন সোজা হয়, এইটা দেখবা, তাইলে দেখবা পুরো ডিএনএ চিত্র হয়ে গেছে, পুরো ডিএনএ চিত্র হয়ে গেছে। তো আঁকানোর ক্ষেত্রে অনেকে উল্টা করে আঁকাও, জাস্ট আমি যদি একবার দেখাই দিই, কি আঁকাবে, একদম বাড়ির মতো, ধরো ছোট বাচ্চারা যেভাবে বাড়ি আঁকায় ওভাবে আঁকাবা। তো এইভাবে সিরিয়াল, এটা লাইন বাই লাইন সিরিয়াল আঁকাবা, আঁকা এই দুইটা যোগ করে এটার সাথে এইটা যোগ, আবার এইভাবে দিয়ে এটার সাথে এটা যোগ, এইভাবে। আর ওই পাশে জাস্ট যে উল্টা বাড়ি, এই পাশে যে জাস্ট উল্টা, একটা হাউসের মতো উল্টা, জাস্ট উল্টা, এটার সাথে কানেক্ট, এখান থেকে আবার শুরু, বুঝছো? এইভাবে। আর মাঝখান দিয়ে এইভাবে যত সোজা করবে ডিএনএ চিত্র দেখতে তত সুন্দর লাগবে। আই থিঙ্ক ডিএনএ তোমরা কোনো চিত্র পারলে পারো, মানে নাও পারতে পারো, বাট ডিএনএটা আমি শিওর, আমি 200% শিওর যে তোমরা ডিএনএ চিত্র আঁকাইতে পারবা, তোমরা ডিএনএ চিত্র আঁকাইতে পারবে। যদি পারো তো চলো আমরা আমাদের ফার্স্ট চ্যাপ্টারে এই চারটা, ফার্স্ট চ্যাপ্টারের এই 5টা চিত্রই ছিল মোস্ট ইম্পর্টেন্ট চিত্র। যদি আসে আই হোপ এই কয়টার মধ্যে আসবে, এই কয়টার মধ্যে আসবে। তো সেকেন্ড চ্যাপ্টারে আমি 3টা চিত্র তোমাদেরকে দেখাবো, যদি এমসিকিউ বা সিকিউ আসে এই 3টে চিত্রের মধ্যে আসবে। একটা কি, একটা হচ্ছে মেটাফেজ। দেখো তো মেটাফেজ একদম ইজি, কি করছি, কিভাবে আঁকাবো তোমরা দেখো। আগে মেটাফেজ কি কি থাকে, একটা মেরু থাকে, ট্র্যাকশন ফাইবার, এগুলা তোমরা চিত্র আঁকানোর আগে আইডেন্টিফাই কিভাবে করবা, এর কি কি থাকে না থাকে, এটা জাস্ট একবার চোখ বুলে নিবা, তারপর চিত্র না দেখে আঁকানো ট্রাই করবা, তারপর না দেখে আঁকানো ট্রাই করলে দেখবা তোমরা কখনো আর ভুলে যাবে না। তো মেটাফেজ কিভাবে সহজ আঁকাবা, আগে তোমরা বর্গ আঁকাই নিবা বা রেক্টেঙ্গুলার লম্বা আয়তক্ষেত্র আঁকাই নিবা, দুইটা সেম ভাবে আঁকাই দিবা, নিয়ে এই পাশগুলা মিশাই দিবা, দুই পাশ মিশাই দিয়ে এইভাবে কানেক্ট করে দিবে, এইভাবে কানেক্ট করে দিবা। দেওয়ার পর যে মাঝখানে একদম স্কেল নিবা, স্কেল নিয়ে দুই দিকে সমানভাবে আঁকাতে থাকবা, দুই দিকে সমানভাবে আঁকাতে থাকবা। আর মেটাফেজের ক্ষেত্রে সব ক্রোমোজোমগুলো মাঝে অবস্থান করে, মাঝে অবস্থান করে। তো মাঝে অবস্থান করলে কিভাবে দিতে হয় তোমরা জানো, সব ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। তো এইভাবে যদি তোমরা একটি চিত্র আঁকাইতে পারো তাহলে আই থিঙ্ক তোমরা মার্কস পেয়ে যাবা। আই থিঙ্ক তোমরা দ্বিতীয় অধ্যায়ের চিত্রগুলো অনায়াসে আঁকাইতে পারবা, বিকজ এই চিত্রগুলো অনেক সহজ, তোমরা 19-এও করে এসছো, তোমরা 19-এও এই চিত্রগুলো করে এসছো। এই চিত্রটা তোমাদের কাছে নতুন হতে পারে, সেটা হচ্ছে সরি এটা না, প্যাকাইটিন। চলো যেহেতু আসলো প্যাকাইটিনটা পড়াই দিই। তো প্যাকাইটিনের ক্ষেত্রে তোমরা কি করবা দেখো, দ্বিতীয় অধ্যায়ের যতগুলো চিত্র আছে সবগুলো সেম এইভাবে তোমাদেরকে আয়তক্ষেত্র আঁকায়ে, দুইটা আয়তক্ষেত্র আঁকায়ে এই দুই সাইড, এই চার সাইড তোমাদেরকে মিশাই দিতে হবে, মিশাই দিয়ে জাস্ট আবার কানেক্ট করতে হবে,
মিশাই দিয়ে কানেক্ট করতে হবে। তো মাঝখানে এভাবে যদি একটা সার্কেল আঁকাও, আঁকানোর পর প্যাকেজিংয়ের ক্ষেত্রে একটা মেইন জিনিস দেখো, এই কায়োজমা যারা দিবা তারা ফুল মার্কস পাবা। স্যাররা এইটা দেখার জন্যই মেইনলি এই চিত্রটা তোমাদেরকে এক্সামে দেয়। তো যারা এই কায়োজমা দিবা তারা ফুল মার্কস পাবা, যারা দিবা না আই থিঙ্ক তারা 0 পাবো বা 1 মার্ক পাবো চিত্রের জন্য, বুঝছো? এই অধ্যায়ের কিন্তু চিত্রে যে মার্ক, অর্থাৎ এই অধ্যায়ে চিত্র আঁকাইলে ফুল মার্কস, তুমি যদি ব্যাখ্যা না লিখতে পারো এই অধ্যায়ে চিত্র আঁকাইলে ফুল মার্কস। তো ক্রোমাটিড কি? দুইটা একসাথে ক্রোমাটিড, টেট্রাড মানে 4টা একসাথে ক্রোমোজোম নিউক্লিয়ার ইনভলভ থাকে। তো একটা সার্কেল আঁকায় এই যে কিছু দিলে দিবা, না দিলে না দিবা, এইভাবে এক্স আকৃতির কায়োজোমাটা তোমরা দিয়ে দিবা। তোমরা এই কায়োজোমাটা দিয়ে দিবা, অর্থাৎ কায়োজোমা যদি না দাও তাহলে কিন্তু এই চিত্রে কোনো মার্কস পাবা না, এই চিত্রে কোনো মার্কস পাবা না। আই থিঙ্ক প্যাকাইটিনও তোমরা পারবা। আর এখানে যদি আসি অ্যানাফেজের ক্ষেত্রে, অ্যানাফেজের ক্ষেত্রে সেম, জাস্ট কি এদের স্পিন্ডল তন্তুগুলো, স্পিন্ডল যন্ত্রগুলো লুপ্ত প্রায় থাকে, স্পিন্ডল যন্ত্রগুলো লুপ্ত প্রায় থাকে এবং একটা অপত্য ক্রোমোজোম থাকে, এবং এদের মেইনলি অপত্য ক্রোমোজোম থাকে। অপত্য ক্রোমোজোমের জন্য অ্যানাফেজ পর্যায়টা আসলে স্যাররা দিয়ে থাকে। তো কি করবা, সেম ভাবে আঁকাবা, আঁকানোর পরে এই 4 সাইড মিশাই দিবা, মিশাই দিয়ে এইভাবে কানেক্ট করবা, এইভাবে দেওয়ার পর স্কেল নিয়ে এবং চাঁদা নিয়ে যাবো পরীক্ষায়, বায়োলজি পরীক্ষায় একটা চাঁদা নিয়ে যাবো। চাঁদা নিয়ে গেলে দেখবে এই অধ্যায়ের চিত্রগুলো আঁকাইতে অনেক ইজি হবে। তো এইভাবে চাঁদা নিয়ে ফোটা ফোটা যদি দাও এবং মেরু অঞ্চলের দিকে অ্যানাফেজ পর্যায়ে ক্রোমোজোমগুলো চলে যায়, তো তখন মেরু অঞ্চলে এইভাবে ক্রোমোজোমগুলো আঁকাই দিবে সুন্দর করে। এর বিপরীতে এটা দিবে, এর বিপরীতে এটা দেখবে, সমান করে দিলে চিত্রটাও দেখতে অনেক সুন্দর লাগবে। তো এইভাবে অ্যানাফেজ পর্যায়টা আই থিঙ্ক পারবা তোমরা, অ্যানাফেজ পর্যায়টা পারবা। তো অ্যানাফেজ হইলো, প্যাকেজিং পড়া দিছি। এইবার যদি আসে যে এই চ্যাপ্টারের কোনো চিত্র যদি আসে, আই থিঙ্ক এবছর ক্রসিং ওভারটা আসতে পারে। আই থিঙ্ক আমার মনে হচ্ছে এবছর ক্রসিং ওভারটা আসতে পারে। তো ক্রসিং ওভারের চিত্র আঁকানোর ক্ষেত্রে তোমরা কি করবা, সবচেয়ে ইজি, দুইটা ক্রোমাটিড নিবা। তো ক্রোমোজোম নেওয়ার পর এবিসিডি করে সবগুলো মার্ক করলে, এবিসিডি করে সবগুলো মার্ক করলে, এখানে এই যে কায়োজমাটা আছে এইটা এই জায়গাতে লাগাই দিবে, এক্স আকৃতির, দেখো এক্স আকৃতির যে কায়োজমা এই জায়গাতে লাগাই দিবে। এটার সবগুলো এবিসিডি ইএফজি, এটার সবগুলো এবিসিডি ইএফজি গেল, আর এইটার সবগুলো এবার বিবার সিবার ডিবার এভাবে সবগুলো হলো। এই জিনিসটা জাস্ট লাগাই দিবা। দেওয়ার পর এপাশে অনেকে এই জায়গাটা গোলমাল করে ফেলো, অনেকে এই জায়গাটা গোলমাল করে ফেলো, জাস্ট কোনো গোলমাল না, আমি একবার বুঝাই দিই। তো এই পাশে যখন তোমরা পার করবা চিত্রের, এটার এই পাশে এটা, এটার এই পাশে এটা যখন যাবে, তখন কি করবা, তখন জাস্ট এই উপরের যে দুইটা আছে, এই উপরের দুইটা জাস্ট এর জায়গায় এটা, এর জায়গায় এটা দিয়ে দিবা, অর্থাৎ এবার বিবারকে পাঠাই দিবা এবং এ বিকে এ পাশে পাঠাই দিবা। তো তখন দুইটা যে অপত্য ক্রোমোজোম, অর্থাৎ দুইটা যে আলাদা ক্রোমোজোম সৃষ্টি হলো, সেটাই হচ্ছে ক্রসিং ওভার, একদম নতুন ভ্যারিয়েন্ট। এটা হচ্ছে নতুন ভ্যারিয়েন্ট, এটা হচ্ছে নতুন ভ্যারিয়েন্ট, বুঝছো? বুঝছো? জাস্ট কি করবা, এ পাশের যে অংশটুকু সেটা এই পাশে পার করে দিবা এবং এ পাশের যে অংশটুকু এটা এই পাশে পার করে দিবা। জাস্ট এই দুইটাই কিন্তু উল্টাবা, অন্য আর কোনোটা উল্টাবা না, অন্য আর কোনোটা তোমরা উল্টাবা না, অন্য আর কোনোটা উল্টাবা না। তো সেকেন্ড চ্যাপ্টার শেষ। তো চলো এবার আমরা ফোর্থ চ্যাপ্টারে যাই। আমাদের ফোর্থ চ্যাপ্টারের যে মেইন 3টে চিত্র আছে তার মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে টি2 ব্যাকটেরিওফাজ এর লম্বচ্ছেদ। লম্বচ্ছেদ বলে না, অনেক সময় বলে যে টি2 ব্যাকটেরিওফাজ বা এর চিত্র আঁকাও, বাট অনেকে দেখি যে পূর্ণাঙ্গ যে টি2 ব্যাকটেরিওফাজের চিত্র সেটা আঁকে। বাট আমি মেইনলি লম্বচ্ছেদটাকেই প্রেফার করি, বিকজ লম্বচ্ছেদের মধ্যে যেই মানে ডিএনএটা থাকে, তো সেই ডিএনএটা মেইনলি দিলে স্যাররা, আমি দেখছি আমার কলেজেও মানে মার্কস ভালো দেয় আর কি। তো দ্যাটস ওয়াই লম্বচ্ছেদটা সবাই আঁকানোর ট্রাই করবা। তো চলো দেখো, এখানে একটা ডিএনএ থাকে, প্রোটিন আবরণ থাকে, এই কলারটা দেবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। স্যাররা অনেক স্যার এটা দেখে যে কলার তুমি দিছো কিনা। তো তারপর একটি স্পাইক, এর মেইনলি 6টি স্পাইক, তো গুনে গুনে তোমরা 6টি স্পাইক দিবা, কজ স্যাররা বইয়ের সাথে মিলানোর অনেক চেষ্টা করে। তো বেস প্লেট দিবা। যদি আমি সহজে বলি যে তোমরা কিভাবে সংক্ষেপে চিত্রটা আঁকাবা, তো ষড়ভুজাকার একটা মস্তক তোমরা দিলা, দেওয়ার পর সোজা দুইটা টান দিয়ে দুই পাশে দুইটা কলার দিয়ে, আমি কিন্তু এখানে একটা করে দাগ দিতেছি, বাট তোমরা মেইনলি সবগুলা দুইটা করে দিবা, সবগুলা দুইটা করে দিবা।
তো যাই হোক, এখানে একটা বেস প্লেট দিলাম, বেস প্লেট জাস্ট নর্মালি দিলাম, নর্মাল বেস প্লেট দেওয়ার পর এইভাবে আগে 6টা দিয়ে নিবা, মানে দুই দিকে সমান করে মিলাবা, তাহলে দেখবে তোমার চিত্রটা দেখতে অনেক সুন্দর লাগবে। তো জাস্ট দেন এখানে স্পাইক দিয়ে দিলা, দেন স্পাইক দিয়ে দিলা, আর বেস প্লেটের নিচে 3টা এইভাবে দিয়ে দিবা। তো কি হইলো, এখানে একটা ডিএনএ দিয়ে দিলা, ব্যাকটেরিয়াল ডিএনএ, দেখো মিলে গেছে কিন্তু দুটো চিত্র। আমি তাড়াহুড়ো করে আঁকাই দিচ্ছি এবং গ্রাফিক্স প্যাডে বললাম যে হাত পিছলাই যায়, দ্যাটস ওয়াই এরকম হচ্ছে। তোমরা নর্মালি সুন্দর করে ধীরে সুস্থে আঁকাবা, দেখবা তোমাদের চিত্র সুন্দর হবে। আবারও বললাম, যারা চিত্র একদম আঁকাইতে পারো না তারা জাস্ট ছোট করে চিত্র আঁকো, আমি যত বড় আঁকছি তোমরা আরো ছোট করে আঁকো, আর পুরোটা স্কেল চাঁদা তোমরা অফকোর্স পরীক্ষার হলে নিয়ে যাবো। বায়োলজিতে সবসময় লাগে চাঁদা এবং স্কেল থাকলে তুমি অনেক সুন্দর করে, অনেক ডিফিকাল্ট চিত্র অনেক সহজ করে তুমি আঁকাইতে পারবা। তো টিটো ব্যাকটেরিয়াফাজ আই থিঙ্ক তোমরা পারবা। তো চলো আমরা পরে যাই। এটা লাইটিক চক্র, লাইটিক চক্রকে তোমরা 100% দাও যদি আসে। এই একটা কোশ্চেন আমার সবচেয়ে ইম্পর্টেন্ট মনে হয় এই চ্যাপ্টারের মধ্যে, লাইটিক চক্র। লাইটিক চক্র দিয়ে যদি দুই একটা কথা বলি, এখানে মানে দুইটা আমি অনেক ফাস্ট আঁকাইছি, তো তাই এখানে একটা করে দাগ পড়ে গেছে, আমার একটা করে দিচ্ছি, তোমরা সবগুলোতে দুইটা করে দিবা, সবগুলোতে দুইটা করে দিবা। এখানে এইভাবে প্যারাবোলা টাইপ দাও বা রেক্টেঙ্গুলার দিয়ে মাথায় এইভাবে দাও, সেটা তোমাদের ইচ্ছে, তোমরা যেখানে একটা করতে পারো, বাট সবগুলাতে কিন্তু এইভাবে দুইটা করে দাগ তোমরা দিবা। তো কি হয়, এখানে একটা টিটু ব্যাকটেরিয়াফাজ লাগাবা, এটা হচ্ছে পুরো ব্যাকটেরিয়াল ডিএনএ। তো এখানে এই ব্যাকটেরিয়াল ডিএনএ এর মধ্যে কি হয়, কিছু ব্যাকটেরিওফাজের মধ্যে যে একটু আগে দেখলাম যে ডিএনএ থাকে, সেই ডিএনএটা এখানে বের হয়ে যায়, বের হয়ে যাওয়ার পর এটা কি হয়, এটা হয় শূন্য ফাজ দেহ। শূন্য ফাজ দেওয়ার অর্থাৎ এখানে কোনো এই ডিএনএ থাকে না। তো এই ফাজ ডিএনএটা কি হয়, দেখো এটা ব্যাকটেরিয়ামের মধ্যে প্রবেশ করলো, ব্যাকটেরিয়ামের মধ্যে প্রবেশ করার পর, ব্যাকটেরিয়ামের মধ্যে প্রবেশ করার পর আস্তে আস্তে এর খণ্ডায়ন শুরু হয়, খণ্ডায়ন শুরু হয় এবং এক পর্যায়ে এই যে ব্যাকটেরিয়াল ডিএনএ সেটা একদম বিলুপ্তপ্রায় হয়ে যায়, এবং এদিকে এটা বিলুপ্তপ্রায় হওয়ার সাথে সাথে ফার্স্ট ডিএনএ সংখ্যার বৃদ্ধি ঘটে। তো ফার্স্ট ডিএনএ বৃদ্ধির ফলে কি হয়, তো তখন এই ডিএনএ গুলো ভেঙে প্রত্যেকটা আলাদা আলাদা এক এক, দেখো এটি স্পাইক, এটা যে মাঝখানের দেহটা, এটা হচ্ছে কলার, এটি স্পাইক, এগুলো তৈরি হয়। তো এগুলো পূর্ণাঙ্গভাবে জোড়া লেগে একদম টিটু ব্যাকটেরিওফাজ তৈরি হয় এবং পরবর্তীতে লাইসিস হয়, এরা কোষের মধ্যে প্রবেশ করে। তো যদি সংক্ষেপে একটি চিত্রটা আমি বলি, তোমরা জাস্ট এইভাবে আগে একবারে মানে যে দাগগুলো আছে, যে গোলগুলো আছে, এগুলা 6টা সুন্দর করে একবার দেওয়া ট্রাই করবা। দেন লাইন বাই লাইন জাস্ট মাথার মধ্যে দুইবার তোমরা দুইবার এটা প্র্যাকটিস করবে, দেখবে তোমরা একদম পেরে যাবো। তো এখানে ব্যাকটেরিওফাজ দেওয়ার পর ফার্স্টের এই 4টাতে দেখো, ফার্স্টের 4টাতেই কিন্তু 1 2 3 4 এই 4টাতেই ব্যাকটেরিয়াল ডিএনএটা আছে। ফার্স্টের 2টাতে যা সেম থাকে, তো এইটাতে খণ্ডায়ন করে দিবে একটু, আর এইটাতে একদম বিলুপ্ত করে দিবে, সাফ করে দিবা। তো দেন এখানে তো সবগুলা আলাদা আলাদা দেহের অঙ্গাণুগুলো, আর এখানে একদম পুরা টিটু ব্যাকটেরিওফাজ বের হয়ে যাচ্ছে। জাস্ট এটাই লাইটিক চক্র। ইজি না, বলে ইজি না? তুমি দুইবার প্র্যাকটিস করে যাবে, দেখবে তুমি আর আটকাবে না, তুমি পরীক্ষার হলে একদম পারবা। চলো আমরা আমাদের নেক্সট চিত্রে যাই। আমাদের নেক্সট চিত্র হচ্ছে একটি আদর্শ ব্যাকটেরিয়াম। একটি আদর্শ ব্যাকটেরিয়াম এই চ্যাপ্টারের যদি একটা আগেরটা লাইটিক চক্রের মধ্যে যদি আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন থাকে, এটা হচ্ছে আরেকটা। তো ব্যাকটেরিয়াম, একটা আদর্শ ব্যাকটেরিয়ামের মধ্যে কিন্তু অনেকগুলো জিনিস থাকে, আমি যতগুলো লিখছি তোমরা এতগুলো না দিলেও হবে। কি কি দিবা, পিলি, বেসিক্যালি পিলিটা একদম দিবা, পিলি দিতে হবে। এইদিকে দিবা প্লাজমিডটা, এইদিকে দিবা প্লাজমিডটা, পিলি এবং প্লাজমিড এই দুইটা একদম মাস্ট দিবা। অ্যান্ড ফ্লাজেলাম তো অফকোর্স, এই তিনটা অফকোর্স দিবা, এই তিনটা একদম এটার বেসিক জিনিস। অ্যান্ড ব্যাখ্যার মধ্যে আরেকটা জিনিস মেসোজোম। তো মেসোজোমকে ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর যে মানে মাঝের দিকে যে ভাঁজ হয়ে থাকে, এটা একটু বলা হয় মেইনলি মেসোজোম, এটাকে বলা হয় মেইনলি মেসোজোম। তো একটা রাইবোজোম দিতে পারো, এখানে কিছু ক্রোমোজোম থাকে, ভলিউটিন, বাট প্লাজমিড, পিলি এবং ফ্লাজেলাম এই তিনটে তোমরা কিন্তু মেইনলি দিবা, আমি বলে দিলাম এই তিনটে দিবা। তো এটা আঁকানোর জন্য কি করবা, আগে এভাবে একটা রেক্টেঙ্গুলার বা আয়তক্ষেত্র আঁকা নিবা। আয়তক্ষেত্র আঁকায় নেওয়ার পর এই কোণাগুলা
যে কর্নারগুলো আছে এগুলা সুন্দর করে গোল করে ভরাট করে দিবা। এবং তারপর এটা কি করবা, যে মন্দিরের মাথা আছে না, মন্দিরের মাথার মতো এইভাবে দিবা, মন্দিরের মাথার মতো এইভাবে দিবা। দেওয়ার পর সুচলো একটা পিলি দিলা, দুই দিকে থাকলো পিলি, এবং ফ্লাজেলাম দিয়ে দিলা এইভাবে, ফ্লাজেলামগুলো এইভাবে দিয়ে দিলা। আর মাঝখানের এটা আঁকানোর জন্য কিছু এইভাবে ফুলের মতো দিয়ে দিবা। স্যাররা অত বুঝবে না, বুঝবে যে তুমি হ্যাঁ ট্রাই করছো, তুমি নাম্বার পাবে। এখানে জাস্ট মাঝখানে ফুলের মতো দিলা, এখানে রাইবোজোম দিলা, বাট এই প্লাজমিড এটা কিন্তু মেইনলি দিবা, প্লাজমিডটা মেইনলি দিয়ে দিবা, প্লাজমিডটা মেইনলি দিয়ে দিবা, বুঝছো? জাস্ট চারপাশে আঁকায় নিলা, চারপাশে আঁকায় নেওয়ার পর এই শেপটা করে নিলা, শেপ করে নেওয়ার পর পিলি, ফ্লাজেলাম, আর এইদিকে হচ্ছে প্লাজমিড, বেসিক তিনটি জিনিস দিবা। এবং দেখবা সব কিছুর উদ্ভিদ কোষের কোষ প্রাচীর থাকবে, রাইবোজোম থাকে, জাস্ট আদি কোষ বাদে সবগুলোতে রাইবোজোম থাকে। তো ক্রোমোজোমের ক্ষেত্রেও সেম, প্লাজমিড দিলা, ভলিউটন দিতে পারে একটা ফাঁকা সেন্ট্রোজের মতো, প্লাজমিড দিয়ে দিলা। ক্যাপসুল কি, ক্যাপসুল এক ধরনের কোষ প্রাচীর। তো এইটা হলো আদর্শ ব্যাকটেরিয়াম। আই থিঙ্ক 4th চ্যাপ্টারে আরো কোনো চিত্র নেই। তো চলো আমরা 7th চ্যাপ্টারে যাই। তো 7th চ্যাপ্টারে একটা বেসিক কোশ্চেন, সাইকাস এর কোরালয়েড মৌল। এটা কিন্তু অনেকবার পরীক্ষা আসছে, সাইকাসকে কেন কোরালয়েড মৌল বলা। এই চিত্রটা কিন্তু আমি একবার আঁকাই ফেলছি চিত্রটা, আমি কোনো ছাপও দিনই কিছুই দিনই, জাস্ট একবারে আঁকাই ফেলছি। তো চলো, এই কোরালয়েড মূলের কিন্তু একটা ইজি জিনিস, এটাতে কোনো মানে আইডেন্টিফাই করার মতো কিছু জিনিস তোমাদের বই দেওয়া নাই, জাস্ট চিত্রটা দেওয়া আছে। তো চিত্র কিভাবে তোমরা আঁকাবা, এবং চিত্র দিয়ে বইয়ের নিচে কিছু ব্যাখ্যা লেখা আছে কেন কোরালয়েড মূল বলা হয়, এটা তোমরা লিখবা। লেখার পর যখন চিত্রটা আমি কিভাবে আঁকাই তোমরা জাস্ট একটু দেখো। গাছের তো অনেকে আমরা ছোটবেলা থেকে গাছ আঁকাই, তো গাছ আঁকানোর পরে এইভাবে গাছের মতো করে দিবা, সবগুলা ছোট ছোট গাছের ডালপালার মতো করে বাড়াবা, এইভাবে গাছের ডালপালার মতো করে সবগুলা বাড়াবা, একটু একটু করে বাড়বা, পুরোটা না, একটু 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 করে বাড়বা। দেখো নর্মালি দিয়ে দিলা, এইভাবে দিয়ে একটু একটু করে গাছের মতো, গাছের ধরো একটা শাখা যেভাবে বাড়ে, জাস্ট এইভাবে কোরালয়েড মূলতে তুমি আগাইতে পারো। অনেক ইজি না, জাস্ট এইভাবে গাছের পাতা দিচ্ছ তুমি, এইভাবে তোমার ইচ্ছা মতো তুমি গাছের পাতা দিচ্ছ, হয়ে গেল। এটা হচ্ছে সাইকাসের কোরালয়েড মূল। তো যদি আসে তোমাদের সবচেয়ে এটা দাও 300%, যদি অধ্যায় থেকে একটা চিত্র আসে, তোমার এই জবা ফুলের পুষ্প প্রতীকটা কি, এটা আসবে। আচ্ছা, জবার আগে তোমাদের ধানের পুষ্প প্রতীকটা আমি দেখাই দিই, জবাটা পরে দেখাচ্ছি, ধানেরটা আমি দেখাই দিই। তো ধানের এবং জবার ক্ষেত্রে মাতৃঅক্ষ থাকবে। অনেকে কি করে মাতৃঅক্ষ দাও না, তোমরা পুরা চিত্র আঁকাইছো বাট পাইছো 0, কজ মাতৃঅক্ষ না থাকলে তোমরা একদম 0 পাবো, মাতৃঅক্ষ না দিলে তোমরা একদম 0 পাবা। তো কি থাকে, এই যে নিচের এটা লেমা এবং উপরে এটা প্যালিয়া, লেমা প্যালিয়া, মাঝখানে থাকে গর্ভাশয়, এবং জাস্ট এগুলো এক্স আকৃতির দিয়ে এইভাবে দিয়ে দিলা, পাখির মতো, এই যে পাখির মতো এমনি দিয়ে দিলা। এগুলো হচ্ছে এক একটা পুঙ্কেশ্বরী, অনেক ইজি না, ধানের কিন্তু অনেক ইজি। সবচেয়ে ইম্পর্টেন্ট চলো এই ধানেরটা, আই থিঙ্ক ধানেরটা পারবে, এটা দেখলাম কয়েকবার বোর্ড কোশ্চেন আসছে। তো জবারটা যদি আমরা দেখাই একটু, তো চলো জবার পুষ্প প্রতীকটা তোমরা কিভাবে আঁকাবা, আমি ছোট করে তোমাদেরকে একটু দেখাই দিই যে জবারটা কিভাবে আঁকাবা। তোমরা কি করবে দেখো, আমি একটু ছোট করে দেখাই দিই। সবার আগে দেখো, পাঁচটা বৃত্ত দিবা, 1 2 3, বাইরে দিয়ে একটা দিই, দাঁড়াও একটু, মোট 5টা বৃত্ত তোমরা দিবা, কয়টা হলো, 1 2 3 4, এই হলো 5টা, ধরো 5টা বৃত্ত তোমরা দিছো। তো তারপর কি করবে জানো, তারপর দেখো এই উপরেরটা মিশানোর পরে দেখো ত্রিভুজ হচ্ছে কিনা, দেখো ত্রিভুজ আকৃতির, ধরো তুমি ইমেজিনারি একটা ত্রিভুজ আঁকতেছো, তো ত্রিভুজ আঁকানোর যে কি করবা, তো এই জায়গাটা ফাঁকা করে নিল, তো নেওয়ার পর এই দুইটার মাঝ বরাবর ফাঁকা করলা, এটা কি, এটা হচ্ছে জবার উপবৃত্তি। তো
এই সবার আগে এটা করার আগে তোমরা 5টা বৃত্ত দিছো, দেওয়ার পর সাথে এখানে মাতৃ অক্ষর দিয়ে দিবে, বিকজ পুরো চিত্র আঁকানোর পর তোমাদের মাতৃ অক্ষরটা দেওয়ার কথা খেয়াল থাকে না, মাতৃ অক্ষর দেওয়ার কথা খেয়াল থাকে না। ওকে, তো এইভাবে পুরোটা ফাঁকা করার পর এটা হলো উপবৃত্তি, উপবৃত্তির পর মাঝখানে বৃত্তি ফাঁকা দিয়ে আমরা যাব দলে। তো এটার মতো করে আমরা যে দল আছে দলগুলোকেও মিশাই দেব, অর্থাৎ যে 3 নম্বর লাইন বাইরে থেকে 3 নম্বর আমরা দলগুলোকেও মিশাই দেব। তো দলগুলোকে মিশাই দেওয়ার পর যে সরি আমি তো গেটটা মিশাইছি, আমি বৃত্তিটা মিশাই ফেলছি। ওকে, তো আমরা কি করব, আমরা উপবৃত্তির মতো করে দলগুলোকে মিশাবো, অর্থাৎ 3 নম্বর এটা এখানে 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 ত্রিভুজ আকৃতির করে মিলানোর পর এখানে এবং এখানে আমরা দলগুলোকে মিশিয়ে দিলাম। তো দলগুলোকে মিশিয়ে দেওয়ার পর এই দলের মাঝ বরাবর বৃত্তিকে মিশাবো, দলের মাঝ বরাবর আমরা বৃত্তিকে মিশাই দিব, দলের মাঝ বরাবর আমরা বৃত্তিকে মিশাই দিব। তো মিশানোর পর চলো এবার বাইরে থেকে যোগ করার পালা, তো বাইরে থেকে আমরা কিভাবে যোগ করব দেখো, এইভাবে সবগুলো লাগাই দিবা, এইভাবে বাইরে থেকে সবগুলা লাগাই দিবা। লাগাই দেওয়ার পর এটা গেল আমাদের উপবৃত্তির পর এবার আসো বৃত্তিতে। তো বৃত্তির ক্ষেত্রে তোমরা যেহেতু সেম কলম দিয়ে অর্থাৎ সেম পেন্সিল, একটা পেন্সিল দিয়ে আঁকাবা, তো এইভাবে বৃত্তি দেওয়ার পর এদের বৃত্তি কি বলো, এদের বৃত্তি কিন্তু পরস্পরের সঙ্গে যুক্ত অর্থাৎ ভালভেন্ট। তো প্রান্ত স্পর্শী যদি হয় একটা প্রান্ত পরস্পরের সাথে এইভাবে লেগে থাকবে, একটা প্রান্ত পরস্পরের সাথে লেগে থাকবে। তো পরস্পরের সাথে লেগে থাকলে এভাবে লেগে দিবা, এবং বৃত্তিকে আলাদাভাবে চিহ্নিত করার জন্য তোমরা এদের মাঝখানে এভাবে ডোরাকাটা দাগ দিতে পারো, তো এটা হচ্ছে গেল বৃত্তি। দলের ক্ষেত্রে এদের দল হচ্ছে উপবৃত্তি, বৃত্তির দল। তো দল হচ্ছে টুইস্টেড বা পাকানো। তো পাকানো কি, একটা মাথা ভিতরে ঢুকাই দিয়ে বাইরে যোগ করবা, এখানে কেন মিশাইনি, এভাবে একটা মাথা ভিতরে ঢুকাই দিয়ে বাইরে যোগ করবা, ভিতরে ঢুকাই দিয়ে বাইরে যোগ, এইটা গেল জবার দল। তো পুংকেশরের ক্ষেত্রে কি করবা, যে এই সেকেন্ড লেয়ার, তো এটার ক্ষেত্রে কি করবা, পুংকেশরে তো এদের দলটা হচ্ছে যে পুংকেশরের সঙ্গে লাগানো, এইভাবে দিলা। তো দেওয়ার পর তোমরা দিবা পরাগরেণু বা পুংকেশর এইভাবে পুরা অংশটা জুড়ে পুংকেশর দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর পুংস্তবক পূর্ণ। এবার হচ্ছে আমরা আসি স্ত্রী স্তবকের ক্ষেত্রে এবার আমরা আসি, এটা কিভাবে আঁকাবা। নর্মালি তোমরা যেভাবে ফুল আঁকাও 5টা পার্ট এইভাবে ভাগ করে নিয়ে জাস্ট দেখা দিবা, মাঝখানে এইভাবে দেখবে না। তো বুঝছো, এখানে সব করার পর যাদের মনে থাকলে তো থাকলো, বাট মাতৃ অক্ষরটা তোমরা সবার আগে দিয়ে দিবা। কি বললাম, ভাগ করে ত্রিভুজ আকৃতির করে জাস্ট সমানভাবে মিশাই দিলা। দেওয়ার পর বৃত্তগুলো কিন্তু উপবৃত্তি আঁকানোর পর বৃত্তগুলো তোমরা এইভাবে যুক্ত করে দিলা। বৃত্তগুলো যুক্ত করে দেওয়ার পর দলগুলা কিন্তু টুইস্টেড বা পাকানো, এভাবে ভিতর থেকে নিয়ে বাইরে যোগ, সবগুলো ভিতর থেকে নিয়ে বাইরে যোগ। তো দলের সাথে পুংকেশর বা পুং স্তবকগুলা যোগ করে দিয়ে এইভাবে মাঝখানে স্ত্রী স্তবক আঁকাই দিবা। তো এটা হয়ে গেল তোমাদের জবা ফুলের পুংস্তবক। এটা হচ্ছে জবা ফুলের পুষ্প প্রতীক। আমরা ধানের পুষ্প প্রতীকও দেখলাম। চলো এবার আমরা আমাদের অষ্টম অধ্যায় যাই। তো বেসিক্যালি অষ্টম অধ্যায়ের যে চিত্রগুলো আছে, অর্থাৎ টিস্যুতন্ত্র অধ্যায়ের যে চিত্রগুলো আছে, সেগুলো মেইনলি আঁকাতে একটু টাইম লাগে। তো আমি সেই চিত্রগুলো এই জন্য বই থেকে নিয়ে নিয়েছি, যেন অনেক তাড়াতাড়ি তোমাদের ভিডিওটা আমি আপলোড করতে পারি। কজ আজকে আমি
প্রায় সর্বমোট 8 থেকে 9 ঘন্টা সময় ব্যয় করে সবগুলো চিত্র দাগিয়েছি। এজন্য দেখলাম যে চিত্রগুলো অনেক ক্রিঞ্জ, অর্থাৎ অনেক টাইম লাগবে আঁকাইতে। এই জন্য আমি জাস্ট তোমাদেরকে নর্মালি একটু দেখাই দেবো যে কিভাবে তোমরা চিত্র আঁকাবা। তো এই অষ্টম অধ্যায়ের মেইন দুটো চিত্রের মধ্যে একটা হচ্ছে একবীজপত্রী মূলের প্রস্থচ্ছেদ এবং আরেকটা হচ্ছে একবীজপত্রী কাণ্ডের প্রস্থচ্ছেদ। তো যদি আমরা আসি একবীজপত্রী মূলের প্রস্থচ্ছেদের ক্ষেত্রে, তো মূলের প্রস্থচ্ছেদে কি থাকে, একটা এপিব্লেমা থাকে, এপিব্লেমা বা মূল ত্বক, এপিব্লেমা বা মূল ত্বক থাকে, এবং মূলরোম যেটা থাকে সেটা হচ্ছে এককোষী একটা মূলরোম তোমরা আঁকাবা। কর্টেক্স থাকে অন্তত পেরিসাইকেল। তো মূলের ক্ষেত্রে পেরিসাইকেল না দিলে তোমরা মার্কস 0 পাবা। আর একবীজপত্রীর ক্ষেত্রে যে মেটাজাইলেমের সংখ্যা 6 এর অধিক, অর্থাৎ দেখো 7টা দিছে এখানে, 6+। তো যদি চিত্রটা আমরা একটু দেখার ট্রাই করি, তোমরা কি করতে পারো, জাস্ট ইজিলি আঁকানোর জন্য ছোট করে আঁকাবা। তো ছোট করে আঁকাতে এইভাবে একটা দাগ দিয়ে সবগুলো এইভাবে যোগ করে নেওয়ার পর জাস্ট উপরে যে এককোষী মূলরোমগুলো দিবা, এই জায়গাটা মিশাই দিয়ে এরকম করে দিতে পারো, এরকম করে দিতে পারো। তো দেওয়ার পর পুরোটা কিন্তু কর্টেক্স। তোমরা ছোটবেলায় অনেকে আঙুর গাছ আঁকাইছো না, জাস্ট এইভাবে একটার পর একটা 0 0 0 দিয়ে যাবা। পেরিসাইকেল আসার পর একটা সুন্দর করে গোল দিয়ে নিলাম। তো গোল দেওয়ার পর এটাকে ডাবল করে নিবা, নিয়ে জাস্ট এভাবে আমরা যেখানে ভাগ করলাম, তো এখানেও পুরোটা ভাগ করে ফেলবো। পুরোটা ভাগ করে ফেলার পর আমরা, এটা হলো আমাদের যে অন্ততক, তো অন্ততকের নিচে থাকে পেরিসাইকেল। তো পেরিসাইকেলটা দিলাম, দেওয়ার পর সবার আগে এটা কি বলো, মূলকে বলা হয় এক্সার্ক। তো এক্সার্ক কি, মেটাজাইলেম কেন্দ্রে এবং প্রোটোজাইলেম পরিধির দিকে, মেটাজাইলেম কেন্দ্রে এবং প্রোটোজাইলেম পরিধির দিকে, সেটা হচ্ছে এক্সার্ক। এক্সার্ক হলো সবার আগে এখানে মেটাজাইলেম যেটা, সে 7টা দিয়ে দিবা, কজ 6 এর অধিক থাকে। 7টা দেওয়ার পর প্রোটোজাইলেম গুলো বড় থেকে ছোট, বড় থেকে ছোট, বড় থেকে ছোট, এইভাবে দিয়ে দেবে, বড় থেকে ছোট। এবং এর ভিতরে মজ্জা দিবা, এইভাবে ত্রিভুজ আকৃতির বা চতুর্ভুজ আকৃতির মজ্জা দিয়ে দিলা, এইভাবে মজ্জা দিয়ে দিলা পুরোটা জুড়ে, ফ্লোয়েম টিস্যু দিয়ে দিলা। দেওয়ার পর যেখানে একটু জাস্ট সোজা করে দাগ দিয়ে, ওইটা হয়ে গেল তোমাদের মজ্জা রশি। এটা হইলো মজ্জা রশি। কর্টেক্স, এপিব্লেমা, এখানে মেইন এপিব্লেমা দিছো কিনা, মূলরোম দিছো কিনা, এবং পেরিসাইকেল তোমার আছে কিনা, জাস্ট এই তিনটে জিনিস। আর এই 6 এর অধিক, সারা কিন্তু এটা দেখে তুমি 6টা দিছো কিনা। তোমার পুরো চিত্র ঠিক, কিন্তু তুমি এখানে 5টা দিছো, কস তোমার 5টা দিছো, তো তোমার চিত্র ভুল, তুমি 1 মার্কও পাবা না, বুঝছো? এটা হলো একবীজপত্রী মূল। যদি এবার আসি আমরা একবীজপত্রী কাণ্ডের ক্ষেত্রে হাইপোডার্মিস মেইন, কাণ্ডে হাইপোডার্মিস থাকে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ। মূলে কোনটা থাকে, কাণ্ডে যেটা থাকে মূলে কোনটা থাকে না, মূলে হাইপোডার্মিস থাকে না, যেটা কাণ্ডে হাইপোডার্মিস থাকে। এটা কিন্তু একটা মেইন ইম্পর্টেন্ট পার্থক্য। এর ক্ষেত্রে কাণ্ডে একটা জিনিস বেশি থাকে, গ্রাউন্ড টিস্যু। এটার কি, কাণ্ডের ক্ষেত্রে এন্ডার্ক। তো এন্ডার্ক মানে কি, মেটাজাইলেম পরিধির দিকে, প্রোটোজাইলেম কেন্দ্রে। এটা হচ্ছে এন্ডার্ক। এটা যদি আমরা আঁকাতে চাই, কাণ্ডের ক্ষেত্রে দুটো জিনিস থাকে। এটা হচ্ছে কাণ্ডের ক্ষেত্রে থাকে এপিডার্মিস। এপিডার্মিস কি, যে বাইরের ত্বক। কিউটিকলের ক্ষেত্রে যদি আমরা আসি, সুন্দর করে ওইটার মধ্যে দিয়ে দিবা, দিয়ে সবগুলো ভাগ করে দিবা। নেওয়ার পর এই যে পুরো লেয়ার, এটা হচ্ছে কিউটিকল লেয়ার, মাঝখানেটা হচ্ছে এপিডার্মিস, এবং স্ক্লেরেনকাইমা টিস্যু নির্মিত 2 স্তর বা 3 স্তরের একটা হাইপোডার্মিস দিলা বা অধঃত্বক দিলা। দেওয়ার পর গ্রাউন্ড টিস্যু, কর্টেক্সের মতো এইভাবে গ্রাউন্ড টিস্যু দিয়ে দিলা, গ্রাউন্ড টিস্যু দিয়ে দিলা। তো দেওয়ার পর কি করবা, পুরো এরিয়াটা ধরো মাঝখানে তুমি একটা রাউন্ড রাখবা, এইভাবে একটা জাস্ট দাগ দিতে পারো, মাঝখানে তুমি একটা রাউন্ড রাখবা, এবং এর পাশ দিয়ে, মাঝখানে জায়গাটা ফাঁকা রেখে তুমি এর পাশ দিয়ে পুরোটা গ্রাউন্ড টিস্যু দিয়ে দিলা। এর মেটাজাইলেম যদি দেখো, পরিধির দিকে, 3টে মেটাজাইলেম পরিধির দিকে, প্রোটোজাইলেমটা কেন্দ্রে, এবং যে এই যে উপরে হাইপোডার্মিস বা স্ক্লেরেনকাইমা টিস্যু দিছো,
সেগুলো এখানেও পুরোটা ভরাট করে দিবা, এখানেও পুরোটা ভরাট করে দিবা। যদি এখানে একটা জিনিস এক্সট্রা দিতে পারো, একটা প্রোটোজাইলাম গহ্বর, এই যে এই জিনিসটা হচ্ছে প্রোটোজাইলাম গহ্বর, এখানে স্ক্লেরেনকাইমা টিস্যুগুলো দিলা, স্ক্লেরেনকাইমা টিস্যুগুলো দিলা। এই গেল একবীজপত্রী উদ্ভিদের একবীজপত্রী কাণ্ডের অন্তর গঠন। সহজ কিন্তু চিত্রগুলো একবার মাথায় নিবা, একবার মাথায় নিবা যে কিউটিকল এদের থাকবে মেইন একটা এপিডার্মিস এবং হাইপোডার্মিস, এই তিনটা জিনিস দিবা। এবং দুইটা চিত্রের ক্ষেত্রে মেটাজাইলামটা লক্ষ্য করবা, মেটাজাইলাম এবং প্রোটোজাইলাম কোন দিকে থাকতেছে এন্ডার্ক এবং এক্সার্ককে ঠিক রেখে সবকিছু করবা, তাহলে তোমাদের এই চ্যাপ্টারের সব কিছু তোমরা পারবা। টিস্যু চ্যাপ্টারের আই থিঙ্ক এই দুইটার মধ্যে কোশ্চেন আসতে পারে, এই দুইটার মধ্যে কোশ্চেন আসতে পারে টিস্যুতন্ত্র চ্যাপ্টারের, বুঝছো? চলো আমরা আমাদের নেক্সট চ্যাপ্টারে যাই, আমরা আমাদের নেক্সট চ্যাপ্টারে যাই। আমাদের এইট চ্যাপ্টারে যে দুইটা ছিল আমি পিডিএফ করে নিয়েছিলাম, তো এইট চ্যাপ্টার বা অষ্টম অধ্যায়ের দুইটা শেষ। তো চলো এবার আমরা নবম অধ্যায়ে যাই। তো নবম অধ্যায়ের একটা মেইন চিত্র, সেটা কি আদর্শ পত্ররন্ধ্রের গঠন। আদর্শ পত্ররন্ধ্রের গঠন, তো পত্ররন্ধ্রের যে গঠন সেটা কিন্তু পরীক্ষায় আসতে পারে, এটা একটা 100% কোশ্চেন। পত্ররন্ধ্রের গঠন এটা একটা 100% কোশ্চেন। তো পত্ররন্ধ্র তোমরা কিভাবে আঁকাবো, যদি দেখো পত্ররন্ধ্রে থাকবে একটা রক্ষী কোষ, ক্লোরোপ্লাস্ট মাস্ট, ক্লোরোপ্লাস্ট না দিলে তোমার এটা পত্ররন্ধ্র হবে না। যেহেতু নামের মধ্যে আছে রন্ধ্র, তো একটা রন্ধ্র থাকবে, নিউক্লিয়াস দিতে পারো, সহকারী কোষ দিতে পারো। তো পত্ররন্ধ্র তোমরা সহজে কিভাবে আঁকা, আমি যদি তোমাদের একবার দেখাই একটু, দেখো এইভাবে ডিম আকৃতির দিয়ে মাঝখানের জায়গাটা এরকম একটু চাপা দিবা, এই দিক থেকে এইভাবে নিয়ে মাঝখানের জায়গাতে একটু চাপা দিবা, এখানে এইভাবে দিবা, কজ এটা হচ্ছে যে রন্ধ্র, মেইন যে পত্র রন্ধ্র, সেটা রন্ধ্রটা দিলা। এই লাইনগুলো কিন্তু ডবল, এই লাইনগুলো কিন্তু ডবল, এইভাবে ডবল লাইন করে নিবা। তো নেওয়ার পর তোমরা চারদিকে এইভাবে ফাঁকা করে নিলা, এই যে এগুলো কিন্তু মিশাই দিবে, এগুলো কিন্তু পরে মিশাই দিবা। তো নেওয়ার পর এই যে জায়গাগুলা, এই চারটা যোগ করে দিবা, আমি বইয়ের চেয়ে ইজি করে তোমাদেরকে দেখাইতেছি, চারটা যোগ করে দিবা। যোগ করে দেওয়ার পর এখানে যে এই মাঝখানে ফাঁকাগুলো আছে, এগুলোতে যে গাছ আমরা আঁকাইতাম না ভি, তো ভি আকৃতির করার পর এই জায়গাগুলো এইভাবে বের করে দিবা, বের করে দিবা এই এতদূর পর্যন্ত ভি আকৃতি করে এই জায়গাগুলো বের করে দিবা, বের করে দিবা। এখানে এই যে ভি আকৃতি করে এই জায়গাগুলো বের করে দিবা, এই যে এখানে যে মাঝখানে যেগুলা, এগুলাতে ভি আকৃতির করে বের করে এইগুলো যোগ করে দিবা, অন্য বাকি পাঁচটা আছে তার সাথে যোগ করে দিবা, বাকি পাঁচটার সাথে যোগ করে দিবা, বুঝলা? এটাই হলো কিন্তু পত্ররন্ধ্র। দেখো 70% আমি যে চিত্র আঁকাবো 70% মিলবে, তোমরা জাস্ট একবার ট্রাই করবে। আমি কিন্তু একবার ট্রাই করে এইভাবে আঁকাইতে পারছি, তোমরা জাস্ট একবার ট্রাই করলে আঁকাইতে পারো। তো মাঝখানে এইভাবে নিউক্লিয়াস দিতে পারো বা ক্লোরোপ্লাস্ট দিতে পারো, মাঝখানে স্যার এইখানে হয়তো ক্লোরোপ্লাস্ট দিতে পারো এই জায়গাতে। তো এইটা হলো আদর্শ পত্ররন্ধ্রের গঠন, এটা হলো আদর্শ পত্ররন্ধ্রের গঠন। আই থিঙ্ক এই কোশ্চেনটা আসতে পারে, এটা একটা অনেক সুন্দর কোশ্চেন, বিকজ পত্ররন্ধ্র খোলা বন্ধ হওয়ার যে কোশ্চেনটা আছে না, তোমরা ওটাতে যদি পত্ররন্ধ্রের চিত্র আঁকাই দাও এটাও কিন্তু হবে। তুমি যদি নাও পারো, তুমি জাস্ট চিত্র আঁকাই দাও ভাই, তুমি একদম পুরো মার্কস পেয়ে যাবা, তুমি একদম পুরো মার্কস পেয়ে যাবা। এই অধ্যায়ের আরেকটা আছে মেইন ইম্পর্টেন্ট, যদি ওটা কিন্তু চিত্র না বাট চিত্রের মতো, সেটা হচ্ছে গ্লাইকোলাইসিসের যে প্রক্রিয়া। তো গ্লাইকোলাইসিসের যে প্রক্রিয়া সেটা যদি আমরা একবার একটু জাস্ট রিক্যাপ করি, তোমরা জানো, তোমরা অনেকে পড়ছো, তোমরা অনেকে পড়েছো, বাট তবুও একবার রিক্যাপ করে দেখো, এখানে কিছু ট্রিক্স আছে। গ্লাইকোলাইসিসের চিত্র বুঝতে গেলে কিছু ট্রিক্স আছে, তোমরা জাস্ট মনে রাখবা। দেখো এখানে একমুখী বিক্রিয়া কোনটা, দেখো জাস্ট শুধু একমুখী, 1 নাম্বার, 3 নাম্বার এবং 9 নাম্বার, এই তিনটা বিক্রিয়া হচ্ছে একমুখী, বাকিগুলো সব দ্বিমুখী। আরেকটি জিনিস দেখো, যেখানেই তুমি কাইনেজ দেখবা, যেখানেই তুমি কাইনেজ দেখবা সেখানেই এডিপি থেকে এটিপি তৈরি হচ্ছে, সেখানেই এডিপি থেকে এটিপি তৈরি হচ্ছে, সরি, যেখানে শুধু কাইনেজ সেখানে এডিপি থেকে এটিপি, আর যেখানে শুধু কাইনেজের সঙ্গে কিছু যোগ সেখানে এটিপি এবং এটিপি থেকে এডিপি, আর এখানে হচ্ছে উল্টা, এখানে হচ্ছে এডিপি থেকে এটিপি, বুঝছো? শুধু যদি কাইনেজ থাকে, শুধু যদি
কাইনেজ থাকে তাহলে এডিপি থেকে এডিপি, এবং এর সাথে যদি কিছু যোগ থাকে তাহলে এডিপি থেকে এডিপি গেল। দেখো গ্লুকোজ 6 কার্বন থেকে গ্লুকোজ 6 ফসফেট, তো ফসফেট থেকে আসলো ফসফো, গ্লুকোজ গ্লুকোজ এবং আইসোমারেজ একটা এনজাইম। গ্লুকোজ থেকে ফ্রুক্টোজ, তো ফসফো ফ্রুক্টোকাইনেজ। এখানে এসে যে ভাগটা, এটা অনেকে ভুল করো, আইসোমারেজ এবং অ্যালডোলেজ এই দুইটা কিন্তু 100% এমসিকিউ, 3 স্টার এমসিকিউ, এই দুইটা কিন্তু আসে, এই দুইটাই কিন্তু আসে এমসিকিউ এ। তো আইসোমারেজ দিলে হয় 3 ফসফোগ্লিসারঅ্যালডিহাইড অর্থাৎ অ্যালডিহাইড, এবং অ্যালডোলেজ এনজাইম দিলে হয় কিটোন, অ্যালডোলেজ দিলে হয় কিটোন এবং অ্যালডোলেজ দিলে হয় কিটোন, এবং আইসোমারেজ দিলে হয় এএলডি অ্যালডিহাইড। তো ফসফোগ্লিসারঅ্যালডিহাইড ডিহাইড্রোজিনেজ দিয়ে 3 ফসফোগ্লিসারিক গ্লিসারঅ্যালডিহাইড থেকে 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড হয়, এবং যেখানে বিস ফসফোগ্লিসারিক সেখানে NAD থেকে NADH+H+ তৈরি হয়, NADH+H+ তৈরি হয় সেখানে। এর লাস্টে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট, 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে ফসফাইনাল পাইরুভিক অ্যাসিড তৈরি হতে কোন এনজাইম সহায়তা করে? ইনলেজ। এটা কিন্তু মনে রাখবে, ইনলেজ। একবার দেখবা গ্লুকোজ থেকে ফ্রুক্টোজ থেকে কি হয়, এদিকে হলো অ্যালডিহাইড, এদিকে হলো কিটোন, 3 থেকে 1,3 থেকে 3 2 ফসফাইনাল পাইরুভিক অ্যাসিড, শেষ পাইরুভিক অ্যাসিড এখন। দেখো অনেক ইজি, জাস্ট একবার তোমরা ট্রাই করবে এবং মুখস্থ রাখার চেষ্টা করবে, দেখবে একবার পড়লেই হয়ে যাচ্ছে, একবার পড়লে গ্লাইকোলাইসিস দেখবে একদম তোমাদের হয়ে যাবে। তো চলো আমাদের আই থিঙ্ক 9 চ্যাপ্টারে এই দুটো আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট মনে হয়েছে। তো 9th এর পর আমরা আসি 11th চ্যাপ্টার। জাস্ট একটাই আমার সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট 11th চ্যাপ্টারে মনে হয়েছে একটা চিত্র, সেটা হচ্ছে ইনসুলিন কিভাবে তৈরি করব, সেটা হচ্ছে কিভাবে আমরা ইনসুলিন তৈরি করব, কিভাবে আমরা মানব শরীর এবং অন্ত্র থেকে যে ইকোলে ব্যাকটেরিয়া থেকে ইনসুলিন তৈরি করব সেটা আমরা এবার দেখব। তো চলো দেখো ইনসুলিন তৈরির ক্ষেত্রে কি হয়, এটা হচ্ছে অন্ত্রের ইকোলে ব্যাকটেরিয়াম, তো সেখান থেকে যে প্লাজমিড সেটা আসলো, আর এইদিকে হচ্ছে আইলেটস অফ ল্যাগারেন্স, অগ্নাশয়ের কোষ থেকে যে কোষ আসে অগ্নাশয় থেকে সেটা ভাঙলো। তো সেটা ভাঙার পরে এটা কিভাবে ভাঙলো বলো, কোন এনজাইমের ফলে মানে আমাদের কোন এনজাইমের ফলে প্লাজমিড ভেঙে যায়, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ। কোন এনজাইমের ফলে প্লাজমিড ভেঙে যায়? আমরা জানি রেস্ট্রিকশন এনজাইম কি করে, রেস্ট্রিকশন এনজাইম সব ভাঙে এবং লাইগেজ এনজাইম সব জোড়া লাগায়। এইটা হচ্ছে প্লাজমিড ডিএনএ, আর এটা হচ্ছে মানুষের শরীর থেকে আসা, ডিএনএ। তো কি হয়, এটার যে অংশটা ভাঙে এবং এ পাশে যে অংশ ভেঙে যায়, তো দুইটা একত্র হইল। তো দুইটা একত্রিত হওয়ার পর যে মেইন ডিএনএ, তো প্লাজমিড ডিএনএ, সেটা জোড়া লাগলো। তো জোড়া লাগলো কিসের ফলে? জোড়া লাগলো লাইগেজ এনজাইম দিয়ে। তোমরা জাস্ট এই ভাঙাটা এবং এই জোড়া লাগা, এখানে আরেকটা চিত্র হয়তো আমি দেই নাই, এখানে জাস্ট এটা জাস্ট মানে একটু ফাঁকা দিবা, আর এখানে দুইটা জোড়া লাগাই দিবা, এখানে এভাবে দুইটা জোড়া লাগাই দিবা। তো জোড়া লাগাই দেওয়ার পর কি হইল, উভয়ের সংযোজনে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি হলো। তো হওয়ার পর ওটাকে আমরা বলি কাঙ্ক্ষিত জিন। তো তারপর কি হয়, তোমরা একটা মানে প্রক্রিয়া বলছো যে ট্রান্সফরমেশন। তো ট্রান্সফরমেশন প্রক্রিয়ায় এই রিকম্বিনেন্ট ডিএনএটা এটা কিন্তু প্লাজমিডের ব্যাকটেরিয়াম অফ প্লাজমিড। তো প্লাজমিডের ব্যাকটেরিয়ামে প্রবেশ করার পর এখানে কি হয়, এখানে হয় ক্লোন, আমরা যাকে বলি ক্লোন। তো এই ক্লোন তৈরি হওয়ার পরে এটা ফার্মেন্টেশন ট্যাঙ্ক থাকে, জাস্ট এভাবে বাইরের মতো আগায় নিবা, নেওয়ার পর জাস্ট এইটাই ছোট করে 4টার ভিতর দিবা। একটা ট্যাঙ্কের মধ্যে তো একটা বাহক ব্যাকটেরিয়াম থাকতে পারে না, অনেকগুলো থাকে, অসংখ্য থাকে। তো এটা আগায় দিবা, আগায় দেওয়ার পরে কি করবা, ক্লোন করার পর কি হলো, আমাদের ওষুধ তৈরি হলে কি হলো, ওষুধের বোতলে প্যাক হয়। তো ওষুধের বোতলে প্যাক করার পর তোমরা রোগী, আমি এখন
আমার শরীরে ইনসুলিন দিতে হবে, তো আমি কীভাবে দিব, বোতল থেকে ইঞ্জেকশনের মাধ্যমে মানে ইঞ্জেকশনের মাধ্যমে ওষুধ আমার শরীরে প্রবেশ করবে, এই আর কি। এটাই হচ্ছে ইনসুলিন তৈরি। কিভাবে দেখো, আমাদের শরীর থেকে সব মানে ব্যাকটেরিয়া এবং আমাদের শরীর থেকে জিন আসলো, জিন এসে দুইটা একত্রে যুক্ত হয়ে মানে ভেঙে যুক্ত হয়, একদম নতুনভাবে তৈরি হয়। কিভাবে আবার পুনরায় আমাদের শরীরে তৈরি হলো, এটা অ্যান্টিব্যাকটেরিয়াম হিসেবে তৈরি হয়, কিন্তু অ্যান্টিব্যাকটেরিয়াম হিসেবে আমাদের দেহে প্রবেশ করে। লাস্টে যেটা বলি, রোগীর দেহে প্রবেশের পর আমাদের যে ব্যাকটেরিয়া ক্লোন, এটাকে বলা হয় ব্যাকটেরিয়া ক্লোন, যে বোতলে প্যাক করার পর। তো এটাই হচ্ছে ইনসুলিন তৈরি। তো মেইনলি এই 7টা চ্যাপ্টারের এই ছিল আমাদের আজকের পড়াশোনা, আজকের সব চিত্রসমূহ। আই থিঙ্ক ক্লাসটা করাবো তোমরা অনেকে বুঝছো যে কিভাবে অনেক সহজে চিত্র আঁকাবা। আমি আশা করি তোমরা জাস্ট আজকে ক্লাসটা দেখার পর তোমরা দুইবার করে একটা চিত্র প্র্যাকটিস করবা, এবং এদের কিভাবে মার্ক করবে, এদের শরীরে কি কি থাকে, এদের মানে যেসব ক্যারেক্টারিস্টিক্স থাকে সেগুলো জাস্ট একবার মাথার মধ্যে নিয়ে তোমরা জাস্ট দুইবার প্র্যাকটিস করবে। একবার দেখে, একবার বই দেখে করতে পারো, আর একবার না দেখে করতে পারো। সিরিয়াসলি আমি 90% শিওর তোমরা এটা করলে চিত্রের ক্ষেত্রে আর কোনো তোমাদের প্রবলেম থাকবে না। আর এগুলো মনে রাখলে, কি বললাম, এমসিকিউ এর ক্ষেত্রে মাস্ট, তোমরা এমসিকিউ অনেক ভালো করবা। তো দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিও নিয়ে। আই থিঙ্ক আমার নেক্সট ভিডিও আসবে 29-এ তোমাদের জুওলজি সেকেন্ড পার্ট নিয়ে। জুওলজি সেকেন্ড পার্টে আমাদের ভিডিও আসবে কিভাবে তোমরা জুওলজি চিত্র সহজে আঁকাবে, ওটা নিয়ে আরেকটা ভিডিও আসবে। তো তো তোমরা ভালো করে এক্সাম দাও, তোমাদের জন্য অনেক দোয়া থাকবে। অনেক ভালো থাকো সবাই। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ।